শ্বশুরবাড়িতে ঢুকতেই আমার প্রাক্তন প্রেমিককে দেখে চমকে উঠলাম। একটু আগে আমার সাথে তিহানের বিয়ে হয়েছে। এই বিয়েতে অবশ্য আমার শ্বশুরবাড়ির কেউ যায়নি, শুধু তিহান গিয়ে আমাকে কাজী অফিস থেকে বিয়ে করে নিয়ে এসে ওদের বাসার সামনে এসে কলিং বেল টিপতেই আমার শাশুড়ি দরজা খুলে দিল। শ্বশুরবাড়িতে পা রেখে চমকে গেলাম আমি। আমার সামনে দাঁড়িয়ে আছে শাশুড়ি, পাশে আমার 4 বছর আগে হারিয়ে যাওয়া প্রেমিক তন্ময়। আমি থমকে দাঁড়ালাম। তন্ময় আমাকে দেখে না দেখার ভান করে চলে গেল আমার সামনে থেকে। ওর ভালোবাসার স্মৃতি নিয়েই এত বছর ছিলাম আমি, কিন্তু ইদানিং আব্বু খুব বেশি অসুস্থ হয়, ওনার পছন্দ করা ছেলেকে বিয়ে করে ওনাকে একটু শান্তি দিতে চেয়েছিলাম। কিন্তু এ আমি কি দেখলাম, তন্ময় এখানে। পেছন থেকে তিহান অর্থাৎ আমার স্বামী আমায় ডাক দিলেন। আমি পিছু ঘুরতেই উনি ইশারায় কিছু একটা দেখালেন, কিন্তু সেদিকে আমার দৃষ্টিগোচর হলো না। আমার চোখ ঝাপসা হয়ে আসছে, আমি মাথা ঘুরে পড়ে গেলাম। এভাবে পড়াতে আমার শাশুড়ি মা এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, বৌমা তোমার শরীরটা কি খারাপ লাগছে? আমি মাথা নেড়ে হ্যাসূচক জবাব দিলাম। আমাকে তাড়াতাড়ি তিহানের ঘরে নিয়ে যাওয়া হলো। তিহানের রুমে দেখলাম বাসর ঘর সাজানো, হয়তোবা আমাকে বিয়ে করে আনবে বলে বাসর ঘরটা সাজিয়েছে। আমাকে খাটের উপর শুয়ে দিয়ে আমার শাশুড়ি বলল, তিহান তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আয়। আমার স্বামী বলল, তন্ময় কোথায়? ওকে পাঠাও। বউ বরণ করার সময় তো আমার পাশেই ছিল, এরপর কোথায় গেল খেয়াল করলাম না। এখন ওকে খোঁজার সময় নেই, তুই গিয়ে তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আয়। আমার স্বামী শেরওয়ানি খোলার সময় পেল না, সে শেরওয়ানি পরে গেল ডাক্তার আনতে। আমার শাশুড়ি বলল, বৌমা তুমি এখানে একটু রেস্ট করো, আমি তোমার জন্য একটু শরবত নিয়ে আসি বলে আমার শাশুড়ি রুম থেকে বের হয়ে গেল। এমন সময় তন্ময়ের উপস্থিতি টের পাই আমি বেড থেকে নেমে এসে দরজার সামনে উকি দেই। না, তন্ময় নেই। তাহলে আমার কেন মনে হলো তন্ময় এখানেই আছে? তন্ময়কে দেখতে না পেয়ে আবার চুপচাপ বেডের দিকে পা বাড়ালাম। দরজার আড়াল থেকে হুট করে কেউ একজন আমায় হ্যাচকা টানে তার দিকে টেনে নিল। আমি আকস্মিক এমন ঘটনায় ঘাবড়ে গিয়ে চোখ বন্ধ করে ফেললাম। মিনিট 2 পরে চোখ খুলে আরো বেশি চমকালাম। আমার হাত পা থরথর করে কাঁপছে, মেরুদণ্ড দিয়ে কোনো শীতল কিছু বয়ে গেল। কাপা গলায় বললাম, তুই? তন্ময় বাঁকা হেসে বলল, বিয়ে করে দিব্যি শ্বশুরবাড়ি চলে এলি? আমার কথা একবারও ভাবলি না মৃদু? আমার প্রতি তোর ভালোবাসাটা কি এতটাই ঠুনকো ছিল? আমি অনেক কষ্টে আমার কান্নাটা আটকালাম, সেগুলো গলায় দলা পাকিয়ে রইল। কড়া গলায় বললাম, সিরিয়াসলি তন্ময়, আমার ভালোবাসা ঠুনকো ছিল আর তোর ভালোবাসা বুঝি খুব মজবুত ছিল? তাহলে 4 বছর আগে আমাকে একা ফেলে রেখে ওভাবে কাপুরুষের মতো পালিয়ে গিয়েছিলি কেন? তারপর থেকে একবারের জন্য তো আমার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করিসনি, উল্টো আমি যাতে তোর কোনো খোঁজ খবর নিতে না পারি সেই ব্যবস্থাই করে গেছিলি। আর এখন এসেছিস আমার ভালোবাসার কথা জিজ্ঞাসা করতে? তুই আমায় ভুল বুঝছিস মৃদু, আমি তোকে ছেড়ে পালিয়ে যাইনি। শীতল কণ্ঠে তন্ময় বলল, ও আচ্ছা, তুই ছেড়ে যাসনি? তাহলে এতগুলো বছর কোথায় ছিলি তুই? সে অনেক কথা, আমি তোকে সব বলবো, বল আমি শুনছি। দেখি কি কি এক্সকিউজ সাজিয়ে এনেছিস তুই। আমি তোকে এক্সকিউজ কেন দিবে ইয়ার? আমি তোকে ভালোবাসি মৃদু, সত্যি অনেক ভালোবাসি। নাটক করিস না তন্ময়। তুই আমার শ্বশুরবাড়িতে কেন এসেছিস সেটা বল। গত 4 বছর আমার জীবনটা তুই শেষ করে দিয়েছিস, এখন আমার শ্বশুরবাড়িতেও চলে এসেছিস আমার জীবন ধ্বংস করতে। কিছুটা চেঁচিয়ে বললাম কথাটা, হয়তো আশেপাশের মানুষজনও শুনতে পেয়েছে আমার কণ্ঠ। এক্ষুনি হয়তো সবাই ছুটে চলে আসবে এটা জিজ্ঞাসা করতে, নতুন বউ কেন এভাবে চেঁচাচ্ছে। কিন্তু না, এমন কিছুই হলো না। তন্ময় আমার কথার জবাব না দিয়ে চুপ করে আছে, চোখে পানি টলমলো করছে ওর। আমি তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, 4 বছর আগে আমাকে না বলে উধাও হয়ে গিয়ে নিজেকে কাপুরুষ প্রমাণ করেছিস, আজ আবার এভাবে কেঁদেও সেম জিনিসটা প্রমাণ করছিস। তুই কাপুরুষ আমি জানি, এখন আমার প্রশ্নের জবাব দে। তন্ময় খপ করে আমার হাত ধরে ফেললো। আমি ওর হাত থেকে এক ঝটকায় আমার হাত ছাড়িয়ে একটা চর বসিয়ে দিলাম ওর গালে। তন্ময় আমার এমন রূপে অভ্যস্ত নয়, তাই অবাক দৃষ্টিতে তাকালো আমার দিকে। আমি চর মেরেও ক্ষান্ত হইনি, উঁচু গলায় বললাম, তোর সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? আমি এখন বিবাহিত তন্ময়, ভুলে যাস না এটা। আর তুই আমার শ্বশুর বাড়িতে দাঁড়িয়ে আছিস। হ্যাঁ আমি জানি এটা তোর শ্বশুর বাড়ি, কিন্তু সেই সাথে এটা আমারও বাড়ি। তন্ময়ের কথা শুনে আমি বিস্মিত হলাম, ওর থেকে 2 কদম পিছিয়ে গেলাম। অবাক কণ্ঠে বললাম, কি? হ্যাঁ, তোর স্বামীর একমাত্র ছোট ভাই আমি। ওর কথাগুলো শুনে আমি নতুন করে আবারও অবাক হচ্ছি। কি বলছে ও তিহানের ছোট ভাই? তাহলে ওকে কাজী অফিসে দেখলাম না কেন? নিজেকে সামলিয়ে নিয়ে বললাম, এখন আবার নতুন করে কথা বানাচ্ছিস তুই, তাই না? তিহানের ভাই তুই? তাহলে এতদিনে তোকে একবারও দেখলাম না কেন? তন্ময় হাসলো, বলল, দেখবি কি করে? তোর স্বামী তো আমাকে 4 বছর আগে দেশের বাহিরে পাঠিয়ে দিয়েছে। তোর দিকেও নজর ছিল, তাই আমাকে তোর থেকে দূরে সরিয়ে দিয়েছে। তন্ময় মুখ সামলে কথা বল, তুই ওনার নামে যে অভিযোগগুলো আনছিস এগুলোর প্রমাণ আছে তোর কাছে? রাগী কণ্ঠে জিজ্ঞাসা করলাম। মৃদু, আমার কথাগুলো সত্য প্রমাণ করার জন্য তোকে প্রমাণও দেখাতে হবে? এতটাই অবিশ্বাসের পাত্র হয়ে গেছে আমি তোর কাছে? তোকে বিশ্বাস করার কোনো কারণ আর নেই এখন। আর তুই আমার স্বামীর নামে অভিযোগ তুলেছিস, তোকে প্রমাণ করতেই হবে এগুলো সব সত্য, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ঠিক আছে, দেব প্রমাণ, তবে তারপর আমি যা বলবো তোকে তাই শুনতে হবে। কাল সবাই ঘুম থেকে ওঠার আগেই তুই ভোর রাতে ছাদে আসবি, আমি ওখানেই তোর জন্য প্রমাণ নিয়ে অপেক্ষায় থাকবো। তন্ময়ের কথাগুলো শুনে আমার আপদমস্তক জ্বলে উঠল। ও এত আত্মবিশ্বাসের সহিত কিভাবে বলছে প্রমাণ দিবে? তাহলে সত্যি কি তিহান অপরাধী? আর তিহানের জন্যই আমি তন্ময়কে আমার ভালোবাসাকে হারিয়েছিলাম? কথাগুলো ভাবতেই আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। দরজার বাহির থেকে কারো একটা পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, এদিকে আসছে বলেই মনে হচ্ছে। তন্ময় তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে আবারও বলে গেল, মৃদু আমি তোকে এখনো খুব বেশি ভালোবাসি। এবার যেন ওর মুখে ভালোবাসি শব্দটা শুনে আমার হৃদয় কেঁপে উঠল। তাহলে কি সত্যি তন্ময় ঠিক আর তিহান বেঠিক? টেনশন করতে করতে খাটের উপর এসে বসে পড়লাম। কেন জানি আমার অশ্রু বাধা মানছে না, চোখের পানি টপ টপ করে পড়তে লাগলো। তন্ময়ের জন্য বুকের ভেতর একটা শূন্যতা অনুভব করলাম। চোখের পানি মুছে দরজার দিকে তাকালাম, তিহান
এসেছে। উনি দরজা লক করে আমার দিকে এগিয়ে আসছে, কিন্তু একটু আগে তিহানের নামে যেসব অভিযোগ শুনলাম সেগুলোর পর আর ওনার প্রতি একটুও শ্রদ্ধা কাজ করছে না আমার, বরং কেমন জানি ঘৃণা হচ্ছে। যদি সত্যিকাল তন্ময় সব প্রমাণ করতে পারে ও নির্দোষ ছিল, তাহলে আমি আমার সামনে থাকা মানুষটার সাথে সারা জীবন সংসার করব কিভাবে? এগুলো ভাবতে উনি আমার পাশে এসে বসলেন। উনি বসা মাত্রই আমি খানিকটা সরে গিয়ে বসলাম। উনি একটা রিং হাতে নিয়ে আমার হাতে পরিয়ে দিতে চাইলে আমি মৃদুস্বরে বললাম, এটা আজ থাকুক, অন্যদিন দিবেন না হয়। আমার কথা শুনে উনি আমার দিকে তাকালেন। ওনার সাথে চোখাচোখি হতেই কেমন অদ্ভুত শিহরণ বয়ে গেল আমার সারা শরীরে। মানুষটার চোখে অদ্ভুত এক মায়া রয়েছে, যা আমাকে বিশ্বাস করতে দিচ্ছে না উনি দোষী। কিন্তু তন্ময়ের কথাগুলো তো এর বিপরীত। কাল সকালেই আমার কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। উনি হয়তো আমার দীর্ঘশ্বাসের শব্দটা শুনতে পেলেন। হাতের রিংটা রেখে দিয়ে বললেন, তোমাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে, বেনারসি ছেড়ে হালকা ড্রেস পরে ফ্রেশ হয়ে নাও, তারপর একটা লম্বা ঘুম দাও, দেখবে সারাদিনের ক্লান্তি কোথায় উড়ে যাবে, টেরও পাবে না। কথাটা বলেই উনি নিঃশব্দে হাসলেন। পুরুষ মানুষের হাসি এত সুন্দর হয়, না হলে ওনার হাসি এত সুন্দর কেন? আমি ওনার দিকে তাকিয়েই ভাবনায় ডুবে যাচ্ছি। এই মানুষটা সত্যি আমাকে ঠকিয়েছে, বিড়বিড় করে বলে উঠলাম। উনি আবার বললেন, কিছু বললে? আমি ওনার কথা জবাব না দিয়ে বিছানা ছেড়ে ওয়াশরুমে চলে গেলাম। উনি পিছু ডাকলো, মৃদুলা। আমি ঘুরে তাকালাম না, জানি পিছু ঘুরলেই ওনার মায়ায় আটকে যাব, যা আমি এই মুহূর্তে মোটেও চাচ্ছি না। ওয়াশরুমে ঢুকে শাওয়ার নিলাম। আমি দোটানায় পড়ে গেলাম। একদিকে আমার প্রাক্তন আর অন্যদিকে স্বামী। আমি কার পক্ষে লড়বো? ওয়াশরুম থেকে বেরিয়ে তিহানকে রুমে দেখতে পেলাম না। কোথায় গেছে কে জানে। তিহান রুমে না থাকায় কিছুটা স্বস্তি অনুভব করলাম। চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। আধা ঘন্টা পর তিহানের আগমন ঘটল রুমে। ওর হাতে লাইটার দেখে অনুমান করে নিলাম হয়তো সিগারেট টানতে গেছিল। আমি পাশ ফিরে শুয়ে আছি বিধায় তিহান আমার মুখটা দেখতে পাইনি। হয়তো ভেবেছে ঘুমিয়ে পড়েছি। কিছুক্ষণ পর টের পেলাম ও আমার পাশে শুয়েছে। তিহান ঝুঁকে আমার দিকে আসার চেষ্টা করতেই আমি নড়ে উঠলাম। ও আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে নিজে ওপাশ ফিরে শুয়ে পড়ল। সারা রাত আমার এপাশ ওপাশ করেই কাটলো। দু চোখে ঘুম নেই। সকাল হওয়ার অপেক্ষায় প্রহর গুনতে লাগলাম, কিন্তু শেষ রাতের দিকে কিভাবে ঘুমিয়ে পড়লাম টেরই পেলাম না। যখন আমার ঘুম ভাঙলো, দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 7:10 আমি খাট থেকে নামার চেষ্টা করতেই ও নড়ে চড়ে উঠল। ঘুমের ঘোরে কিছু একটা বলে আমার শাড়ির আঁচল টেনে ধরলো, কিন্তু মুখে কি বলল সেটা স্পষ্ট না হয় আমি আর শুনতে পারলাম না। আমি যতই ছাড়ানোর চেষ্টা করছি ও ততই আরো শক্ত করে আমার শাড়ির আঁচল ধরে রাখছে। সকাল সকাল মেজাজ গরম করিয়ে দিচ্ছে। আমি এবার উঁচু স্বরে বললাম, উফ, ছাড়ুন তো, আর কত ধরে রাখবেন? আমার কণ্ঠ পেয়ে তিহান দ্রুত চোখ খুলল। তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিয়ে অপরাধী কণ্ঠে বলল, সরি, ঘুমের ঘোরে কখন আপনার শাড়ির আঁচল ধরেছিলাম বুঝতে পারিনি। আমি আর কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ওয়াশরুমে ঢুকে দাঁত ব্রাশ করতে লাগলাম। এমনিতেও মুড ঠিক নেই। তন্ময় ভোর রাতে দেখা করতে বলেছে, আর আমি সজাগই হয়েছি বেলা করে। তাড়াহুড়ো করে মুখ ধুয়ে নিলাম। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ডাইনিং এ আসলাম। এতক্ষণে বাড়ির প্রায় সবাই উঠে গেছে। আশেপাশে তাকিয়ে তন্ময়কে খোঁজার চেষ্টা করলাম, কিন্তু কোথাও দেখলাম না। মা এসে আমাকে বসতে বললেন। আমি না বসে ওনাকে জিজ্ঞাসা করলাম, মা, রান্নাঘরটা কোন দিকে? ব্রেকফাস্ট কি বানাবো? শাশুড়ি মা হেসে জবাব দিলেন, তোমার এখন কিছুই করতে হবে না, তুমি বসো এখানে, আমি কাজের ছেলে ফাহিমকে দিয়ে তোমার জন্য চা পাঠিয়ে দিচ্ছি। এই বলে উনি রান্নাঘরের উদ্দেশ্যে যেতে চাইলেন। আমি পেছন থেকে বললাম, মা, আমিও আসি আপনার সাথে। উনি একটা হাসি দিয়ে বললেন, এসো। আমি মায়ের সাথে রান্নাঘরের দিকে আসতেই ডাইনিং টেবিলের সামনে দেখলাম কাজের ছেলে ফাহিম হাতে এক কাপ চা নিয়ে আমার দিকে এগিয়ে এসে বলল, ভাবি, আপনি এখন ঠিক আছেন তো? আপনি কেন এখানে আসতে গেলেন? আমি নিজেই তো আপনার জন্য চা নিয়ে যাচ্ছিলাম। ওর কথার জবাবে আমি একটা হাসি দিয়ে বললাম, ঠিক আছি আমি। সবার সাথে হেসে হেসে কথা বললেও ভেতরে ভেতর আমার খুব অস্বস্তি হচ্ছিল। আমার চোখ দুটো সারাক্ষণ তন্ময়কে খুঁজে যাচ্ছিল, কিন্তু ওর দেখা পাচ্ছিলাম না। এর মধ্যে তিহানও ব্রেকফাস্ট করার জন্য ডাইনিং এ চলে এসেছে। উনি আসা মাত্রই আমি নিজেকে কিছুটা শান্ত রাখার চেষ্টা করলাম, কিন্তু তন্ময়ের আসার নাম নেই। আমার শাশুড়ি বলল, ফাহিম, তো ছোট সাহেব কোথায় রে? ওকে ডাক। খালাম্মা, আপনাকে একটা কথা বলতেই ভুলে গেছি। ছোট সাহেব একটু আগে বেরিয়েছে, বলেছে দুপুরে ফিরবে না, বিকালও হতে পারে। ফাহিমের কথার পিঠে তিহান বলল, কখন বেরিয়েছে তন্ময়? আর কোথায় গেছে, কিছু বলে গেছে? ফাহিম ঠোঁট উল্টে বলল, ছোট সাহেব কি কাউকে কোনো কৈফিয়ত দেয়? উনি যখন দরজা খুলে বের হচ্ছিল তখন আমি রুম ঝাড়ু দিতে দিতে দরজার সামনে আসতেই দেখলাম উনি দরজা খুলছে। তখন আমি জিজ্ঞাসা করলাম, ভাইয়া, আপনি কি কোথাও যাচ্ছেন? তন্ময় ভাইয়া বলল, কোথায় যাচ্ছি সে কথা কি তোকে বলতে হবে? তুই কি এ ঘরের গার্ডিয়ান? বলেই তন্ময় ভাইয়া বের হয়ে চলে গেলেন। ফাহিমের কথা শুনে আমি অবাক হলাম। তন্ময় বাড়িতে এমন ব্যবহার করে? কই, আমার সাথে তো কখনো রেগে কথা বলেনি। এর মাঝে মা আফসোস করে বলতে লাগলেন, ছেলেটা সেই আগের মতোই রয়ে গেছে, দেশের বাইরে পাঠিয়েও ঠিক করতে পারলাম না। এদের সবার কথাগুলো আমার কাছে অদ্ভুত লাগছে। মা কেন এই কথা বলল? দেশের বাইরে পাঠিয়েও তন্ময়কে ঠিক করতে পারলো না? সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে আমার। কিছু তো একটা ব্যাপার আছে, কিন্তু সেটা কি? কেন তন্ময়ের মা বলল ছেলেটাকে বিদেশে পাঠিয়েও ভালো করতে পারলো না? মৃদুলা এই প্রশ্নের উত্তর কি পাবে? আপনারা যদি সেই প্রশ্নের উত্তর জানতে চান তাহলে কমেন্ট করে দ্বিতীয় পর্বের জন্য আপনার মূল্যবান মতামত জানাতে হবে। আমরা আপনার মূল্যবান কমেন্টকে শ্রদ্ধা জানিয়ে আগামীকাল এই সময়ে আপনাদের জন্য এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব। গল্পটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।